নমস্কার। বাংলার সাহিত্যে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প পাঠ করে শোনাব। প্রথমে জেনে নিই গোপাল ভাঁড় সম্পর্কে কিছু কথা। গোপাল ভাঁড় গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তাঁর আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি এবং সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে তাঁর সভাসদদের মধ্যেকার নবরত্নদের মধ্যে একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। গোপাল ভাঁড়ের আজকের গল্প গোপালের কৃষ্ণ প্রাপ্তি। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝেই নানান রকম অভাবের কথা বলে বা মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেত। মহারাজের অনেক বিপদ আপদে বুদ্ধির জোরে বাঁচাতো গোপাল, তাই মহারাজ সেজন্য দুহাত ভরে তাকে পুরস্কারও দিতেন। কিন্তু নতুন বড় বাড়ি করার সময় গোপালের অর্থের টান পড়ল। মাত্র কিছুদিন আগেই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে তাকে কথায় মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছে, অথচ মজুরদের বকেয়া পায়না মিটিয়ে দেওয়ার পরেও আরও কিছু নগদ টাকা তার না আনলে চলছে না। এদিকে টাকা না দিলে মজুরেরাও যে আর কাজ করবে না। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের খুব লজ্জা করছিল। আর হাত পাতলেই বা তিনি যে আবার টাকা দেবেন তেমনই বা নিশ্চয়তা কোথায়? যদি না দেন লজ্জায় মাথা কাটা যাবে, মহারাজ হাসবেন, এছাড়া আরো অনেক কিছু মনেও করতে পারেন। তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বার করল। এবার গোপাল তার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুজিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। গোপালের ছেলেটিও কিন্তু কম শেয়ানা নয়, যাকে বলে একেবারে বাপ কা বেটা। গোপাল যদি চলে ডালে ডালে, সে চলে পাতায় পাতায়, এমনই তার চালাকির দৌড়। তা বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে, মহারাজ মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে মহারাজ। আপনি আপনি দেখবেন, চলুন মহারাজ, কি অবস্থায় বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ বোধ করলেন। রাজা মনে মনে ভাবলেন, কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু। এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী সকলে কান্নাকাটি করবে। তার চেয়ে কিছু টাকা কড়ি দিই, যাতে গোপালের কাজটা ঠিক মতো হয়ে যায়। গোপাল ছিল তার মিত্রতুল্য এবং বয়সও বটে। শুধু তাই নয়, অনেক সময় নানান বিপদ আপদ থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রকে উদ্ধার করেছে কিন্তু এই গোপালই। সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে শোকাভিভূত হওয়াটাই তো স্বাভাবিক। গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার। মহারাজ তার খাজাঞ্চিকে ডেকে গোপালের ছেলেকে 2000 টাকা দিতে বললেন। পরে শ্রাদ্ধাদি এবং আরো অন্যান্য কাজের জন্য আরো 5000 টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন, এবং যাতে গোপালের কাজের কোনো অসুবিধা না হয় সেটাও তিনি ভালো করে গোপালের ছেলেকে বুঝিয়ে বলে দিলেন। এবং মহারাজ আরো বললেন, আরও যদি কোনো অসুবিধায় পড়ো তবে এখানে এসে যেন খবর দিও।
চিন্তা করো না, তার ব্যবস্থাও আমি করব। গোপালের ছেলে রাজার দেওয়া 2000 টাকা ট্যাঁকে গুজে দিব্যি নাচতে নাচতে বাড়ি ফিরে এলো এবং এসে গোপালকে সব কথা খুলে বলল। গোপাল তো মনে মনে বেশ হেসেই নিল। যাক বাবা, এখনকার মতো কাজটা মিটে গেল বটে, তবে পরে কি হবে সেটা নিয়ে যে ভাবনা হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর মুখ থেকে জানতে পারলেন যে গোপাল তো মোটেই মারা যায়নি, দিব্যি বহাল তবিয়তে বাড়ি তৈরির কাজ তদারকি করছে। সেই প্রতিবেশী এই এক্ষুনি এই মাত্র সেটা দেখে এসে মহারাজকে বললেন। এই কথা শুনে তো মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন। তক্ষুনি কয়েকজন পেয়াদা পাঠালেন গোপাল এবং গোপালের ছেলেকে বেঁধে আনবার জন্য। সে যে অবস্থায় থাকে যেন সেই অবস্থায় তাকে নিয়ে আসে, কোনো ওজোর আপত্তি যেন না শোনা হয়। তলব পেয়েই তো গোপাল তার ছেলে সহ পেয়াদাদের সঙ্গে বেশ সহজ সরল ভাবে রাজসভায় এসে হাজির হলো, যেন কোনো কিছুই হয়নি। মাত্র গায়ে একখানা চাদর দিয়েই আছে, আর গোপালের গায়ে আর কোনো বস্ত্রই নেই। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, তুমি আর তোমার ছেলে দুজনেই একটা ঠক এবং জোচ্চোর। এত স্পর্ধা তোমাদের যে তোমরা আমার সঙ্গে প্রতারণা করার সাহস পাও? তোমাকে আজই তোমাকে শুলে চড়ানো হবে। রাজসভার ভাঁড় বলে কোনো খাতির কিন্তু তোমাকে করা হবে না। তোমাকে আমি বহুবার ক্ষমা করেছি, কিন্তু এইবার তোমাকে কোনো মতেই ক্ষমা করা যাবে না। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজ্যসভার অন্য সকলেই ভাবল, গোপালের বুঝি আর নিস্তার নেই গো, গোপালকে তো শুলে চড়তেই হবে। আরে বাবা, মহারাজকে মিথ্যে বলে টাকা নেওয়া, হ্যাঁ? আরে মহারাজকে চাইলেই তো টাকা পেত, তবে কেনই যে ওই মিথ্যে বলে টাকা নিল? মহারাজ কৃষ্ণচন্দ্র কিন্তু ভীষণ চটে আছেন। এই যাত্রায় আর গোপালের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। সকলেই দুঃখ করতে লাগলো গোপালের এই অবস্থা দেখে। রাজসভার সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত, গোপাল তখন পূর্বের মতোই একদম নির্বিকার, যেন কিছুই হয়নি এমনই নির্বিকার চিত্তে গোপাল দাঁড়িয়ে আছে। মুখে অবশ্য সে কিছুই বলছে না। গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তোমাকে শুলে চড়াবার আদেশ আমি এখনই দিচ্ছি। তোমার পরামর্শে, হ্যাঁ, তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে। আমার সঙ্গে চালাকি? দাঁড়াও, মজা দেখাচ্ছি আমি। তখন গোপাল তার চাদরের নিচ থেকে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললে, হুজুর, আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি হুজুর। সে কোনো মিথ্যে কথা কখনো বলেনি। সত্যি সত্যি হুজুর, কাল রাতে পাথরের এই কৃষ্ণ মূর্তিটি আমি পেয়েছি। কৃষ্ণ প্রাপ্তির জন্য যদি শুলে চড়াতে চান তবে চড়ান। আমি আসলে যেখানে বাড়ি তুলছি মাটির নিচেই এই সুন্দর নটবর শ্যামল কিশোরকে পাওয়া গেছে মহারাজ। দেখুন, একবার তাকিয়ে দেখুন, কি সুন্দর মূর্তি। মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন। তিনি কোনো কথাই আর বলতে পারলেন না। নিজের বোকামির জন্যে মনে মনে নিজেকেই তিনি ধিক্কার জানাতে লাগলেন। আর গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গ শুনে মহারাজ রাজসভার সকলেই তখন একদম হো 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 করে হাসতে শুরু করে দিলেন। আর মহারাজও এদিকে না হেসে কিন্তু পারলেন না। ভাবলেন,
হ্যাঁ, ঠিক ঠিক, এ তো কৃষ্ণপ্রাপ্তিই বটে, কৃষ্ণপ্রাপ্তিই বটে। না, আমারই তবে বোঝার ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গোপালকে তার প্রতিশ্রুতি মতো আরও 5,000 টাকা এবং গোপালকে হয়রানি করবার জন্যে আরও কিছু পুরস্কার তৎক্ষণাৎ দেওয়ার জন্যে তিনি খাজাঞ্চিকে আদেশ করলেন।